প্রথমে আমরা দেখে নিব x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি হয়। তাহলে এখন আমরা কি দেখব x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন। আমরা জানি যে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন। এখন এই ডিফারেন্সিয়েশনের এই ধারণাটি ব্যবহার করে আমরা কি করব, x এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করব। x এর আচ্ছা ddx x এর ডিফারেন্সিয়েশন। এখন x হচ্ছে কি, x হচ্ছে একঘাত বিশিষ্ট একটি রাশি। x হচ্ছে একঘাত বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি, একঘাত বিশিষ্ট অর্থাৎ পাওয়ার হচ্ছে 1। এখানে x এর পাওয়ার হচ্ছে 1। এখন আমরা দেখি x এর ডিফারেন্সিয়েশন কি হয়, যেখানে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এখন আমরা দেখি, তাহলে 1 ইনটু x 1 মাইনাস 1, তাহলে 1 আর x 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। সুতরাং এখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, কেননা x টু দি পাওয়ার 0 এটার মান হচ্ছে 1 আর 1 গুণন 1 হলে তো 1ই হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। x এর ডিফারেন্সিয়েশন কি হচ্ছে, 1 হচ্ছে। আচ্ছা x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। এখন আমরা দেখব sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়। sin x sin x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়, cos x হয়। সুতরাং আমরা লিখি এখন cos x। এখন কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করা লাগবে আর কি, বা করব আমরা, যেখানে x চলক এখানে আছে dx, এখানে আছে কি x চলক এখানে আছে dx, তাহলে dx x cos x। কিন্তু যদি এমন হয় এই চলক ভিন্ন হয়, অর্থাৎ এখানে x এখানে হলো ভিন্ন, সেক্ষেত্রে কি হবে, বা এখানে x এখানে x নয়, x ভিন্ন অন্য কোনো চলক। আচ্ছা আমরা দেখি, যেমন ddx এটা হচ্ছে sin z, অর্থাৎ sin z এর ডিফারেন্সিয়েশন কি হবে, যেখানে এখানে আছে dx, তাহলে চলক কিন্তু ভিন্ন হলো, এখানে হলো চলক x আর এখানে হলো z। এই ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করতে পারি, আমরা জানি যেহেতু এখানে চলক আছে z, তাহলে এখানে আমাদের হতে হবে dz। আচ্ছা দেখি, তাহলে এখানে হচ্ছে d বাই dz হচ্ছে sin z। কিন্তু আমরা তো ডিফারেন্সিয়েশন করার সুবিধার্থে এই d বাই dz লিখলাম বা ব্যবহার করলাম, কিন্তু আমরা যদি এই অবস্থা রাখি তাহলে কিন্তু আমাদের মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে ছিল d dx, এখানে d dz, এই মানের পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা আর ফরম্যাটিং আমরা যে বিষয়টা ব্যবহার করে থাকি, ফরম্যাটিং এর ধারণা সেটা হচ্ছে মানের পরিবর্তন না করে গাণিতিক হিসাবটা করে ফেলা, কিন্তু গাণিতিক হিসাব করার জন্য একটা ফরম্যাট নিয়ে আসা যেখানে মানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি এই যে d dz sin z ধরে ডিফারেন্সিয়েশনটা করে ফেলি, এখানে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, এখানে d dx ছিল। আচ্ছা এখন আমরা মানের পরিবর্তনটা যাতে না হয় এই জন্য যে কাজটা আমরা করব, যে dz dx লিখলাম। এখন কিন্তু আমরা যদি খেয়াল করি মান পরিবর্তন কিন্তু হবে না। কি হবে, এই যে dz dz এটা 1 হয়ে যাচ্ছে, d dx। আচ্ছা আমরা দেখি d dz ইনটু dz dx সমান কি লেখা যায়, এই যে dz dz আছে তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি d dx। এখন কিন্তু বলা যায় মানের পরিবর্তন কিন্তু হলো না, অর্থাৎ আমাদের গাণিতিক ক্যালকুলেশনটা আমরা করে ফেলতে পারলাম বা পারবো, কিন্তু মানের পরিবর্তনটা না করে। অর্থাৎ এখন আমরা ফরম্যাটটা আনতে পারছি বা ফরম্যাটিংটা আমাদের এখন ঠিক মতো হলো। আচ্ছা এখন dz sin z আছে এখানে, তাহলে হচ্ছে cos z, এখানে কি হবে cos z, আর এখানে হবে হচ্ছে dz dx, তা তো
থেকেই যাবে। সুতরাং এই dx এর সাপেক্ষে sin z এর ডিফারেন্সিয়েশন কি হচ্ছে cos z ইনটু dz dx। এখন আমরা দেখলাম এবং বিষয়টা ভালো মতোই বোঝার চেষ্টা করলাম। তাহলে এটা হচ্ছে sin z ইকুয়াল হচ্ছে cos z dz dx। এখন আমরা যে বিষয়টা দেখব হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। আচ্ছা দেখি আমরা x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এটা হচ্ছে x টু দি পাওয়ার ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখন আমরা দেখব যে dx ইন্টিগ্রেশন সাইন আছে dx লেখা আছে, এই ক্ষেত্রে এটা ইন্টিগ্রেশন কি হয় x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখন আমরা দেখব যে ইন্টিগ্রেশন সাইন দেওয়া আছে dx, এটার ইন্টিগ্রেশন কি হয়। আচ্ছা এখানে আমরা চাইলে একটা 1 লিখে নিতে পারি, 1 লিখে নিতে পারি, হ্যাঁ 1। এখন একটা বিষয় আমাদের খুব ভালো মতো খেয়াল করতে হবে বা বুঝতে হবে, বিষয়টা কি এখানে dx আছে, এখানে dx আছে, তাহলে 1 এর স্থলে আমরা কি লিখতে পারি। এখন যদি আমরা 1 কে চলক দিয়ে প্রকাশ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন চলক এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা যেমন আমরা একটা উদাহরণ দেখি, যেমন a টু দি পাওয়ার 0 বা a সূচক হলো 0, মান কত হয়, মান হয় হচ্ছে 1 যদি a নট ইকুয়াল 0 হয়। আমরা এটা সূচকের এই নিয়মটা কিন্তু আমরা জানি এবং আমরা প্রায় অনেক ক্ষেত্রে এই নিয়মটা আমরা ব্যবহার করে থাকি যে a টু দি পাওয়ার 0 সমান 1 হয় যদি এর মান 0 না হয়। আচ্ছা এখন x টু দি পাওয়ার 0 তো 1 হয়, z টু দি পাওয়ার 0 1 হয়, থিটা টু দি পাওয়ার 0 1 হয়, কিংবা 2 টু দি পাওয়ার 0 সমান 1 হয়। এভাবে আমরা 1 কে নানাভাবে কিন্তু লিখতে পারি বা প্রকাশ করতে পারি। এখন এখানে আমরা 1 কে কিভাবে প্রকাশ করব বা এটা কিভাবে আমরা নির্ধারণ করব, এটা নির্ধারণ করব আমরা এই যে dx, এটা দেখে dx, তাহলে এখানে চলক হচ্ছে কি x, যেহেতু এখানে চলক x সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা প্রকাশ করব x টু দি পাওয়ার 0 dx। যদি dz হতো তাহলে কি হতো, আচ্ছা দেখি আমরা এখানে হলো dz, তাহলে এখানে আমরা একটা 1 লিখে নিলাম বোঝার সুবিধার জন্য। আর এই ক্ষেত্রে আমরা dz আছে, তাহলে আমরা লিখব z টু দি পাওয়ার 0 dz। কেন, এখানে যদি dz আছে এই জন্য z এর পাওয়ার 0, এখানে যদি dx আছে এখানে হলো x এর পাওয়ার 0। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করব। তারপরে এই যে x টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশনের যে ধারণা সেটা এখানে আমরা ব্যবহার করব। আমরা সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা পাবো x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c ইকুয়াল x প্লাস c। আর এই ক্ষেত্রে আমরা যেটা পাবো যে z টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c ইকুয়াল z প্লাস c। অর্থাৎ এখন এখানে থেকে আমরা একটা সরল সিদ্ধান্ত নিতে পারি, সরল সিদ্ধান্ত যেটা আমরা যে কোনো গাণিতিক ক্যালকুলেশনে সরাসরি ব্যবহার করতে পারবো বা ব্যবহার করব। সেটা কি, সেটা হচ্ছে এমন, যদি dx থাকে, যে dx ইন্টিগ্রেশনের সাইন লিখে dx দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারবো x প্লাস c। যদি dz থাকে z প্লাস c, আর যদি d থিটা থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো থিটা প্লাস c। এটা নিশ্চয়ই এখন মোটামুটি বোঝা গেল, বা মোটামুটি কেন বলা যেতে পারে, আমরা বলতে পারি আমরা ভালো মতো এটা বুঝে গেছি। এটা আমরা ভালো মতোই বুঝতে পারছি যে এই যে ইন্টিগ্রেশনের যে ধারণাটা এটা কিভাবে দাঁড় করানো যায় বা কিভাবে হচ্ছে।
ধারণাটা কিভাবে দাঁড় হচ্ছে এটা কিন্তু আমরা বুঝছি, গাণিতিক ব্যাখ্যার সাহায্যে বুঝছি। এখন আমরা খুব সহজে এই ধারণাটা ব্যবহার করতে পারবো। ডিএক্স আছে, তাহলে এক্স প্লাস সি ইন্টিগ্রেশন, ডি থিটা আছে থিটা প্লাস সি, ডি জেড আছে জেড প্লাস সি। এটা কিন্তু আমরা চাইলে সরাসরি এখন ব্যবহার করতে পারবো। মনে হয় এখানে আর কোনো সমস্যা থাকার কথা। তাহলে এখন আমরা এই ইন্টিগ্রেশনের ধারণাটা পেলাম যে dz সমান সমান হচ্ছে z প্লাস c। ইন্টিগ্রেশন সাইন লিখে যদি dz থাকে আমরা সরাসরি লিখতে পারবো z প্লাস c, আর যদি dx থাকে তাহলে লিখবো x প্লাস c। আচ্ছা, এরপরে আমরা দেখব cos x এর ইন্টিগ্রেশন কি হয়। cos x এর ইন্টিগ্রেশন এটা সমান সমান হয় sin x প্লাস c। এটা হচ্ছে cos x এর ইন্টিগ্রেশন, sin x প্লাস c। এখন যদি আমরা cos 2x এর ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? এখন আমরা কার ইন্টিগ্রেশন করব? cos 2x। এখন এটা কিভাবে করব, বা এটা সমান হবে বা কি? cos x এর তো sin x প্লাস c হয়, এটা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করলে এটা চলে আসে। কিন্তু cos 2x ইন্টিগ্রেশন কি হয়? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতির ধারণা বা প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, সেটা কি হবে? আমরা সমান চিহ্নটা এখানে লিখি। আচ্ছা, মনে করি যে 2x সমান সমান থিটা। আমরা 2x সমান সমান কি ধরে নিলাম? থিটা। এখন dx ধরে কি করব? সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। কেন করব? এই জন্য করব যে এখানে আসলে x চলক, আমরা নিয়ে আসছি থিটা চলক। যেহেতু x এর পরিবর্তে থিটা নিয়ে আসছি, সুতরাং dx এর পরিবর্তে আমাদের আনতে হবে d থিটা। কিন্তু বিষয়টা কি এমন? dx এর বদলে সরাসরি d থিটা লিখলাম না, বিষয়টা কিন্তু এমন নয়। অবশ্যই dx সমান কি আসে সেটা আমাদের গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে সেটা দাঁড় করাতে হবে। আমরা চাইলে মান লিখলাম, বিষয়টা কিন্তু এমন নয়। এই জন্য আমরা কি করব? উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে এটা আনার চেষ্টা করব যে dx সমান আসলে এখানে কি হতে পারে। আচ্ছা, এটা আমরা এখানে বোঝার চেষ্টা করতেছি বা ক্যালকুলেশনের মাধ্যমে বিষয়টাকে দাঁড় করানোর চেষ্টা করতেছি। এখন ওই জন্য উভয় পক্ষকে আমরা কি করতেছি? ডিফারেন্সিয়েশন করতেছি। আচ্ছা, তাহলে আমরা করি এখন এখানে থিটা, তাহলে 2x, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে এখানে 2 তো থেকেই গেল। 2 সমান সমান হচ্ছে d থিটা dx, তাহলে অতএব dx সমান সমান হাফ ইনটু d থিটা। কেন হাফ? এই যে dx এখানে আসে গুণ হলো আর 2 এখানে যা ভাগ হলো, তাহলে dx সমান সমান হচ্ছে হাফ d থিটা। এখন আমরা এখানে প্রতিস্থাপন করে ফেলি। হাফটা আমরা ইন্টিগ্রেশনের সাইনের বাইরে রাখলাম, আর cos 2x তার মানে এখানে হবে cos থিটা, আর এখানে তো d থিটা। এই যে তাহলে dx সমান সমান আসছে হাফ d থিটা। এখন cos থিটা d থিটা ইন্টিগ্রেশন করাই যায়, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে এখানে হাফ তো গুণ আকারে থাকবে, হাফ sin থিটা প্লাস c। এখন থিটার মান কত? থিটার মান হচ্ছে 2x, সুতরাং এখানে আমরা পাচ্ছি হাফ sin 2x প্লাস c। তাহলে এখানে কি হচ্ছে? হাফ sin 2x প্লাস c। এখন যদি আমরা cos 2z আর এখানে থাকলে হলো dz, এটার ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো? এই ধারণাটা যদি ব্যবহার করি তাহলে আমরা পাচ্ছি হাফ sin 2z প্লাস c। আচ্ছা, তাহলে আমরা এই ধারণাটাও পেলাম যে cos 2z dz এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে হাফ sin 2z প্লাস c। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্ত। তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে sin 2z সমান কি লেখা যেতে পারে? sin 2z সমান লেখা যেতে পারে 2 sin
জেড ইন্টু কস জেড টাইমস সাইন 2z সমান লেখা যেতে পারে 2 সাইন জেড ইন্টু কস জেড। কেন? সাইন 2 এর অনুসিদ্ধান্ত আমরা যেটা ত্রিকোণমিতির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সাইন 2 এ 2 সাইন এ ইন্টু কস এ, সেই হিসাবে তো আমরা লিখতে পারবো সাইন 2z সমান 2 সাইন জেড ইন্টু কস জেড। আর আরেকটি যেটা সেটা হচ্ছে 2 cos স্কয়ার জেড সমান আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার জেড, এটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 জেড। 2 cos স্কয়ার জেড সমান লিখতে পারি আমরা 1 প্লাস cos 2 জেড। এটাও কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্ত, অর্থাৎ এই অনুসিদ্ধান্তটা আমরা পাই হচ্ছে cos 2a সমান cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে এই ধারণাটা ব্যবহার করার মাধ্যমে। আচ্ছা, এই তো গেল আজকে আমাদের প্রাথমিক আলোচনা। যে ধারণাগুলো আমরা আজকে যে যৌগীকরণ নির্ণয় করব বা যৌগীকরণ করব সেই ক্ষেত্রে আমরা এই ধারণাগুলো আজকে ব্যবহার করব। এখন আমরা দেখব যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি এবং আর এই প্রমাণটা আমরা করব প্রতিস্থাপন পদ্ধতিতে। আচ্ছা, এখন আমরা দেখি আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে এখানে দেওয়া আছে প্রমাণ করো, এটা ইন্টিগ্রেশন সাইন রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে dx ইকুয়াল x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 ইনটু sin ইনভার্স x প্লাস c। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আচ্ছা, আমরা এই বাম পক্ষ থেকে প্রমাণটা শুরু করব এবং পদ্ধতিটা হবে প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করি। তাহলে এইখানে ইন্টিগ্রেশনের সাইন দিলাম রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এখন আমরা কি করব প্রতিস্থাপন পদ্ধতি এখানে ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা এখন প্রতিস্থাপন করতেছি x, প্রতিস্থাপন করব কার x এর, আর সেটা কি দিয়ে আমরা x সমান সমান ধরে নিচ্ছি a sin z। x সমান সমান কি ধরে নিলাম a sin z। তাহলে x এর বদলে চলক আসলে z, এখন dx এর বদলে আমাদের চলক নিয়ে আসতে হবে dz। এখন dx সমান কি আসে বা কি হয় সেটা এখন আমরা দাঁড় করাবো এবং এই দাঁড় করাতে আমরা ব্যবহার করব ডিফারেন্সিয়েশন, অর্থাৎ উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তা উভয় পক্ষকে আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি dx x ইকুয়াল হচ্ছে ধ্রুবকটাকে বাইরে রাখলাম dx হচ্ছে sin z। এখন x এর ডিফারেন্সিয়েশন কি হয়, x এর ডিফারেন্সিয়েশন হয় 1, তাহলে এখানে আমরা 1 লিখলাম আর এ তো এই থাকলো আর এই যে dx sin z, তাহলে dx ধরে যদি আমরা sin z এর ডিফারেন্সিয়েশন করতে চাই আমরা পাচ্ছি কি, আমরা এই যে খেয়াল করি পাচ্ছি cos z ইনটু dz dx। তাহলে এ তো থাকলো, এটা হচ্ছে cos z ইনটু dz বাই dx। তাহলে অতএব dx সমান সমান আমরা অবশেষে পেলাম a cos z dz। আমরা কিন্তু dx সমান সমান পেয়ে গেলাম, এই যে দেখি আমরা dx সমান সমান পেলাম a cos z dz। আচ্ছা, এখন আমরা এটা ব্যবহার করব। এখন রুট, আচ্ছা আগে আমরা ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে নেই, ইন্টিগ্রেশন সাইনটা দিলাম, তারপর হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx ইকুয়াল, এখন আমরা খেয়াল করি x কে প্রতিস্থাপন করলাম কি দিয়ে a sin z। তাহলে এখানে x এর স্থলে a sin z আমরা লিখব। তাহলে হচ্ছে এখন রুট a স্কয়ার মাইনাস, এখানে x এর মানটা যদি স্থাপন করি x এর উপর কি আছে, এখানে স্কয়ার আছে, x এর উপর আছে স্কয়ার। তাহলে x এর মানটা যদি এখানে আমরা স্থাপন করি তাহলে কি হচ্ছে হলো a স্কয়ার ইনটু
সাইন স্কোয়ার জেড। এক্স এর স্থলে আমরা এক্স এর মানটা স্থাপন করলাম, আর dx এর স্থলে আমাদের আসবে কি, এই যে এখানে a cos z ইনটু dz। তাহলে dx এর স্থলে এটা লিখবো আমরা a cos z ইনটু dz ইকুয়াল। এখন আমরা কি করব, এখন আমরা এখানে a স্কয়ার কমন নেব। আচ্ছা, যদি আমরা এখান থেকে a স্কয়ার কমন নেই, এখানে থাকতেছে 1 মাইনাস সাইন স্কয়ার জেড, আর এখানে থাকতেছে হচ্ছে a cos z dz। এখন 1 মাইনাস সাইন স্কয়ার জেড সমান কি লেখা যাবে? 1 মাইনাস সাইন স্কয়ার জেড সমান লেখা যাবে হলো cos স্কয়ার জেড। আচ্ছা, তাহলে এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, রুট ওভার a স্কয়ার ইনটু হচ্ছে cos স্কয়ার জেড ইনটু a cos z dz। আচ্ছা, এখানে এর উপরে স্কয়ার আছে, cos এর উপরে স্কয়ার আছে, আর এখানে তো রুট ওভার আছে, সুতরাং এদের বর্গমূল কি হবে? এটা বর্গমূল হবে হচ্ছে a cos z, a cos z ইনটু a cos z, এটা হলো dz। এখন খেয়াল করি, এই cos z কে যদি এই cos z দিয়ে গুণ করি, আমরা কি পাচ্ছি? a স্কয়ার cos স্কয়ার z। তাহলে এখানে আমরা পাবো a স্কয়ার cos স্কয়ার z dz। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে এখানে 2 cos স্কয়ার z সমান কি হয়? 1 প্লাস cos 2z। আচ্ছা, কেন এটা ব্যবহার করব, এটা একটা ব্যাপার। ত্রিকোণমিতি যে ফাংশনের ক্ষেত্রে যদি একঘাত না হয়, একঘাতের বদলে যদি দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, অর্থাৎ একঘাত ভিন্ন অন্য যে কোনো ঘাতের ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন করা সম্ভব নয়, কারণ এখানে প্রতি অন্তরজের ধারণাটা দাঁড় করানো যায় না। যেহেতু এই যে দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত বা অন্য যে কোনো ঘাত থাকলে, অর্থাৎ একঘাত ভিন্ন অন্য যে কোনো ঘাতের জন্য ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশনের ধারণা দাঁড় করানো যায় না, কেন এখানে আমরা প্রতি অন্তরজের ধারণাটা দাঁড় করাতে পারি না। যেহেতু পারি না, এই জন্য আমরা কি করব, এটাকে একঘাতে নিয়ে আসবো, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনটাকে আমরা চেষ্টা করবো একঘাতে নিয়ে আসতে। একঘাতের জন্য আমরা ব্যবহার করব হলো এই অনুসিদ্ধান্তটি, যেটা হচ্ছে 2 cos স্কয়ার z সমান 1 প্লাস cos 2z। এখন আমরা কি করব, এখানে 2 আছে, 2 cos স্কয়ার z, সুতরাং আমরা যদি এখানে একটা হাফ নেই, হাফ নিলাম, আর এখানে 2, হাফ আর 2 গুণ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে মানে কোনো পরিবর্তন হলো না। এখানে আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার z dz। অর্থাৎ মানের পরিবর্তন না করে আমরা এটা অনুসিদ্ধান্ত ব্যবহার উপযোগী একটা ফরম্যাট এখানে নিয়ে আসলাম। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারবো? এখন আমরা লিখতে পারবো 1 প্লাস cos 2z। এখানে আমরা লিখতে পারবো 1 প্লাস cos 2z। তাহলে ইকুয়াল, এখানে a স্কয়ারটা বাইরে নিয়ে আসি, a স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে, বা ইনটু সাইন না দিলেও চলবে, 2 cos স্কয়ার যেটা আসলে লিখতে পারবো হচ্ছে 1 প্লাস cos 2z। এখানে dz তো থাকবে। এই যে এখন খেয়াল করি, একঘাত হয়ে গেল। এই যে দ্বিঘাত ছিল ত্রিভুজের ফাংশনটা, এখানে আসলাম একঘাত। এখন আমরা এটা ইন্টিগ্রেশন করতে পারবো। এখন আমরা খেয়াল করি 1, এখানে কি আছে? 1 আছে, আর এখানে আছে dz। তাহলে এখানে যেহেতু dz আছে, অর্থাৎ z হলো চলক, আর 1 এর করবে ইন্টিগ্রেশন। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি হবে? আমরা যে গাণিতিক সমস্যার সমাধান করার পূর্বেই যে বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম গাণিতিক ব্যাখ্যার সাহায্যে, যদি dz থাকে তাহলে 1 এর ইন্টিগ্রেশন হয় z, যদি dx থাকে তাহলে 1 এর ইন্টিগ্রেশন হয় x, আর যদি d থিটা থাকে তখন 1 এর ইন্টিগ্রেশন হয় থিটা। অর্থাৎ এখানে কি আছে? dz আছে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি হবে? z হবে। তাহলে এখানে আমরা 1 এর ইন্টিগ্রেশন লিখলাম z প্লাস,
আচ্ছা cos 2z এটার ইন্টিগ্রেশন কি হবে? এটাও কিন্তু আমরা ব্যাপারটা দেখছি যে cos 2z এর ইন্টিগ্রেশন কি হয়। cos 2z এর ইন্টিগ্রেশন হয় 1/2 sin 2z plus c, অর্থাৎ হাফ ইনটু sin 2z plus c। আর এই ধারণাটা আমরা দাঁড় করেছি প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে। তাহলে এখন আমরা এটা সরাসরি ব্যবহার করতে পারবো। তাহলে সরাসরি যদি ব্যবহার করে আমরা এখানে লিখলাম হাফ sin 2z আর এখানে হচ্ছে প্লাস c। ইকুয়াল এখন হচ্ছে a স্কয়ার বাই 2 ইনটু হলো z, এখানে হাফ। এখন এখানে কি আছে sin 2z, অর্থাৎ sin 2 এর যে অনুসিদ্ধান্ত আছে ত্রিকোণমিতিক, আমরা কিন্তু এখানে একটা ব্যবহার করতে পারি। আচ্ছা এখন sin 2 এর সমান কি লেখা যায়? 2 sin a ইনটু cos a। তাহলে sin 2z এর সমান লিখতে পারবো আমরা কি 2 sin z ইনটু cos z, এখানে হচ্ছে প্লাস c। এখন কি করব? এখন এই যেখানে 2 আছে হাফ আছে, তাহলে গুণ হয়ে হাফকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে আসতেছে এখানে a স্কয়ার বাই 2, এখানে z প্লাস হচ্ছে sin z ইনটু cos z প্লাস c ইকুয়াল। আচ্ছা এখন আমরা কি করতে পারি? এখন আমরা এই যে চাইলে মান বসাতে পারি, আর মান বসানোর পূর্বে আমরা আরেকটু সরল করে নিই। সেটা কি? আচ্ছা দেখি a স্কয়ার 2, এখানে z, এখানে আছে sin z। আচ্ছা এখন একটা বিষয় খেয়াল করি, এই যে আমরা এখানে x সমান সমান a sin z ধরছি, এখান থেকে আমরা sin z এর মানটা বের করে নিতে পারবো, কিন্তু এখানে কিন্তু cos z ও আছে। এই cos z এর মান তাহলে কি হবে? আচ্ছা এখন আমরা দেখি, আমরা জানি যে sin স্কয়ার z প্লাস cos স্কয়ার z সমান হবে 1। সুতরাং sin স্কয়ার z সমান লেখা যেতে পারে 1 মাইনাস cos স্কয়ার z। তাহলে অতএব sin z সমান কি লেখা যেতে পারে? রুট ওভার 1 মাইনাস, সরি এখানে আমরা sin স্কয়ার না cos স্কয়ারের মানটা বের করব, অর্থাৎ cos z এর মানটা বের করব। তাহলে এখানে হবে কি cos স্কয়ার z সমান 1 মাইনাস sin স্কয়ার z। কেন এটা কাজটা করতেছি? এই cos অনুপাতকে আমরা sin অনুপাত দ্বারা প্রকাশ করব। এই জন্য কেননা আমরা sin z এর মানটা এখান থেকে নিতে পারবো। আমরা ধরে নিচ্ছি x সমান a sin z। আচ্ছা তাহলে অতএব cos z সমান কি হবে? রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার z। এটা কিন্তু আমরা ব্যবহার করতেই পারি, আর এখানে আমরা অনায়াসে sin z এর মানটা স্থাপন করতে পারবো। সুতরাং আমরা এই cos z এর স্থলে আমরা লিখি এখন রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার z, এখানে হচ্ছে প্লাস c। এখন আমরা একটি বিষয় দেখি, x সমান আছে a sin z। x সমান কি আছে? a sin z। তাহলে sin z সমান কি লেখা যেতে পারে? sin z লেখা যেতে পারে x বাই a। এখানে গুণ আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হলো, তাহলে sin z সমান হচ্ছে কি x বাই a। আর z সমান হবে কি sin ইনভার্স x বাই a। এই বিষয়টা নিশ্চয়ই বোঝা গেছে, খুব জটিল কোনো ব্যাপার না। যেহেতু আমরা x সমান a sin z ধরছি, সুতরাং sin z সমান তো আমরা লিখতে পারি x বাই a, আর z সমান আমরা লিখবো কি sin ইনভার্স x বাই a। এখন আমরা এটা এখানে স্থাপন করব। আচ্ছা করি a স্কয়ার বাই 2, যেটির স্থলে আমরা কি লিখবো আর কি sin ইনভার্স x বাই a প্লাস, এখন আমরা sin z এর স্থলে কি লিখবো x বাই a। তাহলে এখানে লিখলাম আমরা x বাই a, আর এই যে রুট 1 মাইনাস, এখানে sin z এর স্থলে লিখবো x বাই a, স্কয়ার আছে, সুতরাং আমরা লিখবো x স্কয়ার বাই a স্কয়ার। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এখন প্লাস c। তাহলে আমরা কিন্তু
জেড চলক থেকে আবার এক্স চলকে চলে আসলাম। যেহেতু আমাদের হিসাবটা হচ্ছে এক্স চলক দিয়ে, আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার সুবিধার্থে জেড চলকে চলে গেছি। আবার আমরা চলে আসলাম হলো এক্স চলকে, কেননা যেহেতু আমাদের গাণিতিক সমস্যাটা আছে এক্স চলকে, আমরা আবার এক্স চলকে ফেরত আসলাম। এখন যা সরল করব আমাদের প্রমাণটা হয়তো হয়ে যাবে। আচ্ছা, এখানে a স্কয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স বাই এ। এখন আমরা এটা কি করব, এই যে রুট ওভারের ভিতরে ভগ্নাংশ দেখা যাচ্ছে, তাহলে আমরা ভগ্নাংশের বিয়োগটা করে নিই। তাহলে ভগ্নাংশের বিয়োগটা যদি করি, আমরা লসাগু করে নিচ্ছি a স্কয়ার, এখানে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস সি। এখন আমরা বিষয় খেয়াল করি, হরে আছে a স্কয়ার, তাহলে এটা যেহেতু a স্কয়ারের বর্গমূল a হবে, আচ্ছা a স্কয়ারের বর্গমূল হবে a। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস x বাই a ইনটু এই যে এটা হচ্ছে a, যদি a স্কয়ারের বর্গমূল a, তাহলে হরে আমরা a পেলাম আর লবে পেলাম হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে c। এখন আমরা যে কাজ করব, a স্কয়ার বাই 2 দিয়ে গুণ করে দেব, এখানে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আছে, আমরা এখন গুণ করে দেব। গুণ করে আমরা পাবো, আচ্ছা আমরা একটা কাজ করি, প্রথমে এই অংশটুকু লিখি, লেখা যেতেই পারে। আচ্ছা, এখানে x আর এখানে a এবং a আছে, তাহলে গুণ করলে কি হচ্ছে, a স্কয়ার হচ্ছে। আচ্ছা, তাহলে a স্কয়ার বাই 2, এখানে সাইন ইনভার্সের সাথে গুণ করি, সাইন ইনভার্স x বাই a প্লাস s স্কয়ার বাই 2 ইনটু এখানে হচ্ছে a আর a গুণ করছে হচ্ছে a স্কয়ার, আর লবে হচ্ছে x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার প্লাস c। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, a স্কয়ার এবং a স্কয়ার ভাগ যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা লিখি, এখানে আমাদের থাকতেছে হলো a স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস এই যে a স্কয়ার আর স্কয়ার ভাগ যাচ্ছে, তাহলে 1 হচ্ছে, তাহলে হচ্ছে কি x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার বাই 2 প্লাস c। আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে, এখন জাস্ট আমরা একটু সাজায় লিখব। সুতরাং ইন্টিগ্রেশন সাইন দিলাম, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx ইকুয়াল আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে এখানে a স্কয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c। এখন আমরা একটু সাজা লিখতে পারি, আমরা এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ আর প্রথম পদে দ্বিতীয় পদে লিখলাম, জাস্ট কেন লিখতেছি আমরা, এই যে প্রমাণটা যে অবস্থায় আছে সেই অবস্থায় নিয়ে আসার জন্য। মূলত কিন্তু প্রমাণের মূল কাজটা আমরা করে ফেলছি, এখন জাস্ট আমরা সাজা নিচ্ছি। তাহলে x ইনটু a স্কয়ার মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস c। এটা হচ্ছে প্রমাণিত, প্রমাণ করতে বলা হয়েছে, আমরাও লিখলাম প্রমাণিত। আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।